ইন্দ্রদা, তুমি সত্যিই চলে যাবে? মহাসপ্তমীর শিশির ভেজা সকালে যুথি সাজিতে ফুল নিয়ে ছুটতে ছুটতে ইন্দ্রের ঘরে এসে জিজ্ঞাসা করতে ইন্দ্র সুটকেসে জামা কাপড় গোছাতে গোছাতে বলল, বিদেশে এমএস পড়ার সুযোগ কি এমনি এমনি কেউ ছেড়ে দেয় বোকা মেয়ে? এখানেও কলকাতায় তো পড়া যায় ইন্দ্রদা, তুমি এখানে পড়ো না। এবার ইন্দ্র নিজের সুটকেসটা বন্ধ করে যুথির দিকে ঘুরে তাকালো। দেখল সেই ছোটবেলা থেকে প্রতি বছরের মতো এবছরও যুথি স্নান সেরে সাজিতে শিউলি, অপরাজিতা টগর স্থলপদ্ম নিয়ে ইন্দ্রের ঘরে দাঁড়িয়ে আছে। প্রতি বছর বাড়ির ঠাকুর দালানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর অঞ্জলির ফুলে যুথির স্থলপদ্ম গাছে স্থলপদ্ম ফুল থাকবেই, সঙ্গে ইন্দ্রকেও টেনে নিয়ে যাবেই ঠাকুর দালানে। তবে ছোটবেলা থেকে সব দিন থাকলেও এমবিবিএস পড়ার পর কাজের চাপে ইন্দ্র শুধু অষ্টমীর দিন অঞ্জলিটাই দেয়। যুথি সেটা মেনেও নেয়। এবারেও তার অন্যথা হয়নি। কিন্তু এবার যেন যুথির কিছুই ভালো লাগছে না। চোখও বারে বারে ঝাপসা হয়ে যাচ্ছে। যদিও যুথি কোনোদিন ওর হৃদয়ের মণিকোঠায় তুলে রাখা প্রিয়তমর নামটা প্রিয়তমকে বুঝতে দেয়নি, তবু আজ যেন সব বাঁধ ভেঙে যাচ্ছে। ইন্দ্র সুটকেসটা লক করে যুথির কাছে এসে যুথির মুখটা দুহাতে তুলে বলল, এভাবে কি পুজোর দিনে কাঁদতে আছে যুথি? তুমি কাল কেন চলে যাচ্ছ ইন্দ্রদা? কাল যে মায়ের অঞ্জলি, তুমি দেবে না আমার সঙ্গে মহা অষ্টমীর অঞ্জলি? আরে পাগলি, আমি তো যাচ্ছি মাত্র কটা বছরের জন্য, দেখবি দেখতে দেখতে কেটে যাবে। তারপর যখন আমি সার্জেন হয়ে এখানে ফিরে আসব, তখন তো আবার তোর সঙ্গে প্রতি বছরের মতো মহা অষ্টমীর অঞ্জলি দেব। কথাগুলো মনে পড়তেই ইন্দ্র ফ্লাইটের জানলা দিয়ে শরতের নীল আকাশের পেঁজা তুলোর মতো মেঘেদের দেখতে দেখতে হেসে ফেলল। আজ প্রায় 7 বছর পর দেশে ফিরছে। আসলে ওখানের একটা হসপিটালে 2 বছর প্র্যাকটিস করে ফেরার জন্যই এত দেরি। কিন্তু তাই বলে এবার আর শুভ কাজে দেরি করবে না ইন্দ্র। কথাটা ভাবতে ভাবতে ইন্দ্রের ফ্লাইট কলকাতার মাটি ছোঁয়ার বার্তা দিল। ইন্দ্র নিজের লাগেজ নিয়ে বের হতেই দেখল বাড়ির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মানিক কাকা। বহুদিন ধরে মানিক কাকা বাড়ি জমিজমার দেখাশোনা করেন। ঠাম্মি হয়তো পাঠিয়ে দিয়েছে আদরের দাদু ভাইয়ের জন্য। ইন্দ্র বলেছিল পাঠাতে হবে না, ক্যাব বুক করেই চলে যাবে বাড়িতে। কিন্তু ঠাম্মি শোনেনি। বাপ্পা মরা নাতি এতদিন বাদে বিরাট ডাক্তার হয়ে আসছে বলে কথা, এইটুকু তো করতেই হয়। ইন্দ্র নিজের চোখের চশমা আর রিস্টওয়াচটা ঠিক করে হাসি মুখে গাড়িতে বসে বলল, কেমন আছো মানিক কাকা? ভালো দাদাবাবু। কাকা, তোমায় কতবার বলেছি আমি তোমার ছেলে, অতীনের মতো, আমাকে নাম ধরে ডাকবে। ইন্দ্র একটু ছদ্মরাগ দেখিয়ে বলতেই কাকা ভেজা চোখে বলল, আর ভুল হবে না ইন্দ্র, আর ভুল হবে না। এরপর নানান রকমের কথা হলেও ইন্দ্র মানিক কাকার মেয়ে যুথির কথা জিজ্ঞাসা করতে পারল না। জিজ্ঞাসা করতে একটু যেন লজ্জা লজ্জা করছে ইন্দ্রের। তাই চুপ করে এসি গাড়ির জানলার স্বচ্ছ কাঁচ দিয়ে দেখে গেল স্মৃতিঘেরা ফেলে যাওয়া কলকাতাকে। সপ্তমীতে কলাবউ স্নানের ঘনঘটা চারিদিকে ভেসে আসছে ঢাক, কাসর, ঘণ্টার শঙ্খধ্বনি। তারই মধ্যে বাড়ির বড় গেট দিয়ে গাড়ি ঢুকতে জমিদার বাড়ির ঠাকুর দালান থেকে ঠাম্মি চেঁচিয়ে উঠল, ওই তো এসে গেছে দাদু ভাই। ইন্দ্র গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঠাম্মিকে। কেমন আছো ঠাম্মি? তুই যেখানে এসে গেছিস সেখানে আর না ভালো থেকে পারি? যা যা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নে। সারা রাত উড়োজাহাজের সফরে মুখটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ ঠাম্মি। বলেই ইন্দ্র আত্মীয় স্বজনদের ভিড়ে এক ঝলক চেনা মুখটা খুঁজল, কিন্তু দেখা মিলল না। অথচ পুষ্পপত্রে স্তূপাকারে জমা হয়ে আছে দোপাটি, গাঁদা, জবা, বেলপাতার পাশে স্থলপদ্ম ফুল। ইন্দ্র ঠোঁটে হাসির রেখা টেনে এগিয়ে গেল নিজের চিরচেনা দোতলার দক্ষিণার ঘরটাতে। গিয়েই ইন্দ্র দাঁড়ালো নিজের ব্যালকনিতে। এখান থেকে দেখা যায় যুথির বসানো স্থলপদ্ম গাছটাকে। ইন্দ্র প্রাণ ভরে অনেক বছর পর লম্বা শ্বাস টেনে সেই সুগন্ধের ঘ্রাণ নিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জলখাবারে লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টিকে অপেক্ষা করতে শুরু করলো যুথির। এই অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গিয়েছিল ইন্দ্রের খেয়াল নেই। ঘুম ভাঙল ঠাম্মির স্পর্শে। ভালো ঘুম হয়েছে দাদুভাই? ইন্দ্র উঠে হাসি মুখে বলল, হ্যাঁ ঠাম্মি। তাহলে মুখ ঠুক ধুয়ে চলো, দুপুরে কিছু খেতে হবে তো।
এরপর নানা পদের খাবার ভাতের থালার পাশে থরে থরে সাজানো দেখে ইন্দ্র বলে উঠল, পড়েছ কি ঠাম্মি, এত খাবার কে খাবে, ওইটুকু খেতে পারবি। বলেই ঠাম্মি ডাকলো, জুথি, এই জুথি, পায়েসটা নিয়ে আয় মা। যুথিদি তো ওর মেয়েকে খাওয়াতে গেছে বড় মা। একজন কাজের মেয়ে পায়েসের বাটিটা ইন্দ্রের থালার পাশে রাখতে রাখতে বলতে ইন্দ্রের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, হাত পাও কাঁপতে শুরু করলো। এই কি শুনল, যুথির মেয়ে! এরপর ইন্দ্র কোনো রকমে খেয়ে নামমাত্র পায়েস মুখে দিয়ে ঘরে চলে এলো। এসেই দরজা দিয়ে ভাবতে শুরু করলো, কই 7 বছর ফোনেতে তো ঠাম্মি একবারও যুথির বিয়ের কথা বলেনি। যুথি না অভিমানে ফোনে কথা বলতো না, কিন্তু ঠাম্মি ঠাম্মি এত বড় সত্যিটা কেন লুকিয়ে গেল? তাহলে কি যুথি বারণ করেছিল? ওই জন্যই যুথি এখনো পর্যন্ত ওর সামনে আসেনি। ইন্দ্র চোয়াল শক্ত করে সারাক্ষণ ঘরে বসে থাকলো আর ভাবতে থাকে যুথি ওর সাথে এমন আচরণ কি করে করতে পারলো। তারপর মনে মনে বলে উঠল, না, এত সহজে তোকে ছাড়বো না যুথি, তুই আমার সঙ্গে এটা করতে পারিস না, এর কৈফিয়ত তোকে দিতেই হবে। সপ্তমী সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ঠাকুর দালানের চারপাশে আত্মীয় স্বজনে একেবারে থেকথেক করছে। তার মধ্যেও ইন্দ্রের চোখ দুটো খুঁজে যাচ্ছে শুধু যুথিকে, কিন্তু যুথি কই, হয়তো স্বামী সন্তান নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে কোনো মণ্ডপে। এটা ভেবেই ইন্দ্র ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল। অপেক্ষা করতে শুরু করলো অষ্টমীর ভোরের জন্য। আস্তে আস্তে ভোরের আলো ফুটতেই স্থলপদ্ম গাছের নিচে দেখা যাচ্ছে পেছন ফিরে খোলা চুলে সাদা লাল পাড়ের শাড়ি পরে সদ্য স্নাতা ফুল তুলছে। পাশে একটা বাচ্চা, বাচ্চাদের সাইকেল। ইন্দ্রের বুঝতে আর বাকি থাকলো না যে বাচ্চাটা কে। ইন্দ্র রাগে দুঃখে এগিয়ে গেল সেদিকে, গিয়েই বলে উঠল, বাহ, আমি এতদিন পর এলাম আর একবারও দেখা করতে এলি না? ধরপড় করে উঠে দাঁড়ালো যুথি, কিন্তু পেছন ফিরে তাকানোর সাহস করল না। ইন্দ্র সেটা দেখে আবার বলল, স্বামী সন্তান নিয়ে তাহলে এত সুখে আছিস যে আমার কথা মনেই থাকলো না? মাত্র 7টা বছর, সেটাও অপেক্ষা করতে পারলে না? অথচ আমি দিন গুনে গেলাম মহা অষ্টমীর অঞ্জলির, আমাদের মিলনের, কিন্তু তুই পারলি না। এত তোর শরীরের জ্বালা যুথি, ব্যাস, অনেক বলে ফেলেছ ইন্দ্রদা। বলেই যুথির সামনে ফিরে বলল, ওর মা আমি, এটা যেমন সত্যি তেমন ও দাদা বৌদির একমাত্র সন্তান, সেটাও সত্যি। ইন্দ্র এবার যুথির স্নিগ্ধতা মাখানো রূপের দিকে তাকিয়ে দেখল, শুধু একটু ওর নামের সিঁদুরে রাঙানো স্মৃতি হলেই নারীত্ব পরিপূর্ণতা পায় যুথির। কিন্তু যুথি কি বলল, দাদা বৌদির সন্তান? তুমি চলে যাওয়ার পর দাদার বিয়ে হয়, সেটা তো তোমাকে ফোনে ঠাম্মি জানিয়েছিল, কিন্তু 1 বছরের মেয়ে রেখে দাদা বৌদি যে রোড অ্যাক্সিডেন্টে 1 বছর আগে মারা গেছে, সেটা তোমাকে জানানো হয়নি। কি বলছিস যুথি? হ্যাঁ, ঠিকই শুনেছ, ও তোমার বন্ধু অতীনের সন্তান। এর উত্তরে ইন্দ্র কিছু বলতে পারল না। কিছুক্ষণ চুপ করে 1 বছরের বাচ্চাটার হাসি মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে যুথির কাছে এসে বলল, তার মানে তুইও আমার জন্য অপেক্ষা করেছিস যুথি? উত্তরে যুথি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে কান্নার দমকে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ইন্দ্র যুথিকে কাছে টেনে বলল, আজ থেকে আমি ওর বাবা, আর পরের বছর ওর সঙ্গে খেলার জন্য ভাই কিংবা বোন আনতে হবে, বুঝলি? এটা শুনে যুথি আর নিজেকে আটকে রাখতে পারল না। মহা অষ্টমীর পুণ্যতিথিতে খুশির কান্নায় মুখ গুজে দিল প্রিয়তমর বুকে। ইন্দ্র হাসি মুখে এক হাতে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের প্রিয়তমাকে। মহা অষ্টমীর সকালে ঢাকের তালে যেন নতুন জীবনের সূচনা হলো ওদের। চারিদিকে শঙ্খধ্বনি, কাসর ঘণ্টা আর ধূপের গন্ধে ভরে উঠেছে বাতাস। ইন্দ্র এক হাতে মেয়েকে কোলে নিয়ে আর অন্য হাতে যুথির হাতটা শক্ত করে ধরে বলল, চল, আজ এতদিনের সব অপেক্ষা শেষ করি, একসাথে অঞ্জলি দেব। ঠাম্মি দূর থেকে এই দৃশ্য দেখে সব বুঝে নিয়ে মৃদু হেসে বললেন, এই তো আমার দাদুভাই অবশেষে নিজের ঘরটা চিনতে পেরেছে। অঞ্জলি শেষ হতে ইন্দ্র সবার সামনে যুথির হাতটা শক্ত করে ধরে বলল, ঠাম্মি, এবারে পুজোর পরেই আমার আর যুথির বিয়েটা দিয়ে দাও। অনেকগুলো বছর দেরি হয়েছে, আর না। ইন্দ্রের কথা শুনে আত্মীয়স্বজনদের মধ্যে কেউ অবাক, কেউ খুশিতে আপ্লুত। ঠাম্মি এগিয়ে এসে যুথির মাথায় হাত রেখে বললেন, এই বাড়ির লক্ষ্মী তো অনেক দিন আগেই হয়ে গেছিস মা, এবার শুধু নিয়মটা বাকি ছিল। মহা
অষ্টমীর শুভ দিনে অপেক্ষার 7টা বছর যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। গল্পের সমাপ্তি এখানেই।